ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান সময়ে নানান কথা বলা হয়, কিন্তু মূল জায়গাটায় কিন্তু কখনোই কাজ করা হয় না। মূলত বাংলাদেশে ৭১ সাল পরবর্তীতে বিশ্ব রাজনীতির কারণে এবং ভূগোল মানে যে বিশ্ব রাজনীতির যে মানচিত্রে, সেই মানচিত্রে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানের কারণে ভারত চাইলেও কিন্তু সরাসরি বাংলাদেশকে কখনোই দখল করতে পারেনি। সরাসরি যে দখলের যেই বাসনা ছিল হিন্দুত্ববাদীদের এবং ভারতের, সেই জায়গায় কিন্তু দিল্লি বারবার পরাস্ত হয়েছে। কিন্তু ভারত আসলে কি করেছে? দিল্লি বাংলাদেশকে প্রথম চেয়েছিল, রয়ের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা হলো ৭১-এ পাকিস্তানকে ভেঙে দেওয়ার মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে না। সেখানে তাদের স্বার্থে তারা বাংলাদেশকে দখল করতে চেয়েছিল। আপনারা দেখেছেন সিকিম তারা দখল করেছিল, তারা জোনাগড় দখল করেছিল, তারা হায়দ্রাবাদ দখল করেছে, তারা গোয়া দখল করেছে, পাশাপাশি কাশ্মীর দখল করেছে। এই দখলের যেই অভ্যাস এবং মানুষের প্রতি নিপীড়নের যে আহ অভ্যাস এবং যে বদমাইশি, সেটা কিন্তু ইন্ডিয়া সবসময় করে গেছে। বাংলাদেশে আসলে তারা কি করেছে? বাংলাদেশে সব রাজনীতিবিদ আছে যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই ভারতের সেবাদাস হয়ে কাজ করতে চেয়েছে। আওয়ামী লীগ বিগত দিনে যেটা করেছে সেটা হলো, আওয়ামী লীগ কিন্তু ভারতের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং দিল্লির সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বন্দুক দর্জি যে কাজটা করেছিল সেই কাজটাই ওরা করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি শুধুই আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাহিরে যেসব রাজনীতিবিদ আছে যারা বিরোধী দলের ছিল, তারা কিন্তু বারবার চেষ্টা করেছে ভারতের আনুকূল্য পাওয়ার জন্য। এবং সেই আনুকূল্য পাওয়ার জন্য তারা এমন কোনো কিছু নাই যেটা বাংলাদেশের স্বার্থের বিপরীতে জলাঞ্জলি দেওয়ার জন্য তারা সবসময় রেডি ছিল। এখন প্রশ্ন হলো, আসলে এখনো কি ভারতের যেই আগ্রাসন, সেই আগ্রাসনের ভিতরে আছে কিনা? ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে ভারতের আগ্রাসন কিন্তু একই রকমই আছে, হয়তো বা তাদের নিয়ন্ত্রণ অনেকটা হারিয়ে গেছে। কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, শুধুই রাজনীতিবিদ না, এখানে যেটা মূল জায়গা সেটা হলো কালচার। কালচারে আপনি দেখেন টেলিভিশন, মিডিয়া এবং সিনেমা, নাটক, নানান রকম সংগঠন। যেমন আপনি যদি বলি আমি খুব সহজভাবে, যে তারা এটার সাথে সম্পৃক্ত, তারা উদিসি, ছায়ানট, এই ধরনের যেসব প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান কিন্তু ইন্ডিয়ার দ্বারাই পরিচালিত হয়েছে বিগত দিনে। পাশাপাশি বাংলাদেশে যে যারা যে গোষ্ঠী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তাদের চ্যালেঞ্জ করেছে, তারাই কিন্তু ভারতের দ্বারা হত্যার শিকার হয়েছে। আপনাকে এইখানে হাদির বিষয়টা যখন বলা হয়, হাদি যদি আমি হিসেব করি যে ৫ই আগস্টের পরে যারা ফোকাসে ছিল, তার বাইরের একজন ছেলে ছিল। ফোকাসে কারা ছিল? নাহিদ, আসিফ, আক্তার সহ আরো অনেকেই। তারা মার্ডার না হয়ে, তারা হত্যার শিকার না হয়ে কেন হাদির মতন একজন হত্যার শিকার হলো? কারণ হাদি কিন্তু যে রাজনীতিটা করতো সেটা হলো আপনার আগ্রাসনের, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজনীতি। তো সেই কালচারাল পলিটিক্সটা যখন হাদি শুরু করেছে, তখন ওদের মতন ফোকাসে না থাকলেও আসিফ, নাহিদ, আক্তার সহ অন্যান্য যারা আছে, মাহফুজ আছে, ওদের মতো ওই ধরনের ফোকাসে না থেকেও হাদিকে তারা মেরে ফেললো। ব্যাপারটা হলো, ওরা সবাই মিলে যে ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই, হাদি তার চাইতে শত গুণ বেশি ন্যারেটিভটা তৈরি করেছিল বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে। মানুষ ভয়ে, যত বড় বড় রাজনীতিবিদ দেখেন, এদের বেশিরভাগই বাটপার। যাদের আপনারা মিডিয়ায় দেখেন, যারা ফোকাসে আসে, এদের বেশিরভাগই বাটপার। তারা যে ভিতরে নকল আছে, তারা মুখে যেটা বলে বিপরীতে সেখান থেকে আবার স্বার্থ উদ্ধার করে। তারা কিন্তু সেই জায়গায় হাদির মতো সাহসিকতাটা দেখাইতে পারি নাই। হাদি কি করেছে? কোন ধরনের আপোষ না করে বাংলাদেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে সে যে বিষয়গুলো নিয়ে এসেছে, সেইগুলো অন্যরা বলতে ভয় পায়। তাহলে আসলে কি হবে? ভারতীয় আধিপত্যবাদের কাছে কি বাংলাদেশ নতজানু হবে? না। ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে গেছে এবং সেটা যদি আপনি বলেন রাজনৈতিক কোনো পরিবর্তন, নো, রাজনৈতিক পরিবর্তন হয়নি। বাংলাদেশে যেটা হয়েছে ৫ই আগস্টের পরে, একটা অথর্ব কিছু লোক অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে, কিন্তু এখানে জাগরিত হয়েছে হাবির মতন হাজার হাজার মানুষ। যেখানে আমরা বারবার চেষ্টা করেছি, ২০১২ পরবর্তীতে আমরা বারবার বলেছি যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এখানে আমরা বারবার বলেছি বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না, আমাদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং দিল্লিকে যদি আমরা পরাস্ত করতে না পারি, তাহলে কিন্তু এখানে বাংলাদেশ কখনোই তার নিজের জায়গায় আসবে না। তো সেইখানে আমাদের মানুষগুলো এখন অনেকটা সচেতন হয়ে গেছে, অনেকটা সচেতন। এবং এখন পর্যন্ত আপনাদের একটা জিনিস সবসময় ক্লিয়ার থাকতে হবে এবং এটাই সবসময় মাথায় রাখবেন, যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, নির্বাচনের মাধ্যমে হয়তোবা জামাত আসতে পারে, হয়তোবা বিএনপি আসতে পারে, কিন্তু
বাংলাদেশের 4 কোটি মানুষ আছে যারা এখনো ইয়াং, তরুণ, এবং তারা কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান করছে। আপনারা দেখেছেন যে নানান রকম সংকট তৈরি হয়েছে। 5ই আগস্ট পরবর্তীতে নানান গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করেছে, কিন্তু কালকে যারা মার খেয়েছে এবং 5ই আগস্ট পরবর্তীতে যারা কোনো ধরনের আপোষ করে নাই, এই মানুষের সংখ্যা কিন্তু 4 কোটি। শক্তির হিসাবে এটা সবচেয়ে বড় শক্তি। তো কি হবে, পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক সেই দলটা চরম বিরোধিতার মুখোমুখি হবে। তবে হ্যাঁ, এটাও সত্য, ভারতের তাবেদারি কিন্তু কমেনি। তারা কিন্তু ভারতের লেজুবৃত্তি এখনো পর্যন্ত করছে। আপনাদের মনে রাখতে হবে, 71 পরবর্তীতে ভারত এই দেশ থেকে প্রায় 90,000 কোটি টাকা সম্পদ নিয়ে গেছিল। এমনকি বড় বড় অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক থেকে শুরু করে বদনা পর্যন্ত নিয়ে গেছিল। বাংলাদেশে ভারতের সেনাবাহিনী দ্বারা প্রথম গুম হয়ে গেল মেজর জলিল। এইগুলোকে মাথায় রেখে আমাদের চলতে হবে। আগামীর বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে মানুষ এগুলো কখনোই মেনে নেবে না, আপোষ করবে না। তাই 5ই আগস্টের আগের যে 71 পরবর্তী থেকে 5ই আগস্ট পর্যন্ত যে একটা রাজনীতির ভাব, এবং 5ই আগস্ট পরবর্তীতে একটা রাজনৈতিক যে প্রভাব এবং সামাজিক যে ব্যবস্থাপনা এবং অবস্থান, সেই জায়গায় একটা আমূল পরিবর্তন আসবে সামনের দিকে। এটা সত্য, ভারতের সাথে লেজুরি বৃত্তির সাথে জড়িত বাংলাদেশের আমলাতন্ত্র এবং প্রশাসন। বাংলাদেশের রাজনীতি চলে হলো গুটি কয়েক লোক, এবং আমাদের দেশের যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা সিস্টেম, এটাই হলো মূলত বাংলাদেশের এই সমস্যাগুলোর জন্য, সংকটের জন্য দায়ী। আপনি খেয়াল করবেন, যে কোনো চুক্তি হতে গেলে, যে কোনো অর্ডার হতে গেলে, বিদেশ থেকে পণ্য আমদানি করতে গেলে, সেটার কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের পার্টনার হলো ইন্ডিয়া। তাহলে এইখান থেকে বিচ্ছিন্ন হতে গেলে কি করতে হবে? সেটা হলো এই আমলা, যারা খুবই সুনিপুণ ভাবে, খুবই স্থির ভাবে তারা এই কাজগুলো দিয়েছে হলো ইন্ডিয়ান পার্টনারদের কাছে, যার ফলে এই কাজগুলো হচ্ছে। তো যারা এখানে অপরাধ, অনেকেই বলে যে আমলাতন্ত্র থেকে এদের বাদ দিয়ে দিলে হয়তো বা বাংলাদেশ চালাইতে পারবে না। ভুল ডিসিশন। হাসিনার বিকল্প ছিল না, এমন কথা অনেকেই বলতো। আমি দেখেছি যে মানে আওয়ামী লীগের বিপরীতে অনেক মানুষ আছে, তারা বলতো না হাসিনাই ঠিক আছে, হাসিনার বিপরীতে আর কেউ নাই। আসলে বিকল্প আসলে যে কোনো ব্যক্তি। বাংলাদেশে যে রাজনৈতিক ব্যবস্থাপনা, সেখানে হাসিনার বিকল্প কোটি কোটি মানুষ ছিল। বাংলাদেশ চলছে, হ্যাঁ একটা ভুলের মধ্যে দিয়ে গেছে, আমাদের সিদ্ধান্ত ভুল ছিল, এবং যাদের হাতে এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হাতছাড়া বা যাদের হাতে চলে গেছিল, তারা ডিসিশন নিয়েছিল ভুল। কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে এই ভুলের মধ্যে নেই। মানুষ এখনো অনেক বেশি সচেতন, এবং আগামীর বাংলাদেশে যে ইয়াং আছে, যারা দেশপ্রেমিক, তারা সামনের দিকে কি 10 বছর পরে তারা কিন্তু আরো বড় হয়ে যাবে, এবং তারা তখন রাষ্ট্রযন্ত্রে হাত লাগাইতে পারবে। তো এখন হলো সময় ব্রিটিশ যে কলোনিয়াল কাঠামো আছে ভেঙে ফেলা, যে আইনগুলো আছে পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের সাথে সমসাময়িক যে সিস্টেম গুলো আছে মানুষের কল্যাণ এবং রাষ্ট্রের সাথে, সেই দিকে এগিয়ে যাওয়া। বাংলাদেশের মূল সমস্যা হলো রাজনৈতিক দলগুলো পলিসি তৈরি করে না দেশ এবং মানুষের জন্য। তারা যে পলিসিগুলো তৈরি করে সেগুলো হলো একমাত্রই করে গোষ্ঠীগত স্বার্থে। সেখানে তাদের কাছে কিন্তু 7 সিস্টার্সে অনেক সময় গরম বক্তব্য দেয়। কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ বললো 7 সিস্টার দখল করে নিবে। আসলে 7 সিস্টার্স এর পলিসি তো দখল করার পলিসি হবে না। 7 সিস্টার্স নামবে বাংলাদেশ থেকে, তাদের আমাদের বিজনেসের সুযোগ করে দিই, তারা আমরা ওখানে বিজনেস করব। আমাদের দেশে আরাকান নিয়ে কোনো পলিসি নেই। যাদের হাতে পলিসি আছে, রেডি আছে, সেগুলো সরকার গ্রহণ করে না। বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার বাঘ, সেখানে বাংলাদেশ দক্ষিণ এশিয়া কন্ট্রোল করতে পারে। ইন্দোচীন নিয়ে আমাদের পলিসি থাকতে হবে, যেখানে ইন্দোচীন নিয়ে পলিসি আমাদের মতন সাধারণ মানুষ তৈরি করতে পারি, সেখানে রাষ্ট্র ইন্দোচীন পলিসিতে যায় না। তার মানে আমরা এখন যাদের দেখতে পাচ্ছি, আসলে নির্বাচনের মাধ্যমে কোনো কিছুই পরিবর্তন হবে না। নির্বাচনের মাধ্যমে জাস্ট একটা ঘটনা ঘটবে, ওইটা আর একটা ঘাড়ে যেয়ে পড়বে। সেখানে আদতেই জামাত এবং বিএনপি দুটো দলই কোনো এই ধরনের পলিসি আমাদের বলতেই পারেনি, বা এরা এর ধারে কাছেও নেই। হ্যাঁ, এদের গদবাধার যে কথাগুলো আছে সেটা হলো নির্বাচন হতে হবে, পরিবর্তন হতে হবে। কিন্তু পরিবর্তন হলো বাংলাদেশকে সামনে রেখে সাউথ এশিয়া কন্ট্রোল এবং ইন্দো চীন কন্ট্রোলের পলিসি যে দল বাতলে দিতে পারবে,
সেটাই হবে বাংলাদেশের মূল রাজনীতি। এবং ভারত কিন্তু নিয়ে আমরা আসলে কোনো টেনশনই করছি না। তাদের ভিতরে 10-15টা বিচ্ছিন্নতাবাদী দল আছে, তাদের স্বাধীনতা সংগ্রাম চলছে। জাস্ট এইখান থেকে বাংলা থেকে একটা হাওয়া দিয়ে দিলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। অতএব বাংলাদেশ কন্ট্রোলের যে বাসনা হিন্দুত্ববাদীরা এবং ইন্ডিয়া করছে, দিল্লি যেটা করছে, সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে তারা যতটাই বাংলাদেশের কে কন্ট্রোলের চেষ্টা করবে এখন থেকে, ততটাই তারা ভিতর থেকে দুর্বল হয়ে যাবে। এবং একটা আগাম কথা বলে দিতে পারি, আগামী 10 বছরের ভিতরে সাউথ মানে পশ্চিম বাংলাও ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবং এটাই স্বাভাবিক, কারণ পশ্চিম বাংলার মানুষকে চতুর্থ শ্রেণীর মর্যাদাও দিল্লি দেয় না। ধন্যবাদ।